এটা কিভাবে ক্লাসিফিকেশন করা হয়, আর আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ meant by prevalence rate of diabetes mellitus and how it is estimated, explain why there are different prevalence rate of diabetes mellitus in different places and in same places at different times. খুবই সিম্পল, এটা একটা মেটাবলিক ডিজিজ, একটা কাট অফ ভ্যালু। কাট অফ ভ্যালু আমরা সামনে ক্লাসে আবার করব, ডিটেইলস করব। কাট অফ ভ্যালুগুলো ডায়াবেটিস খুব ইম্পর্টেন্ট। কাট অফ ভ্যালুর উপরে ডায়াবেটিস ডায়াগনোসিস, এখানে কোনো ডায়াবেটিসের কোনো ক্লিনিক্যাল ডায়াগনোসিস নাই, একটা ডায়াগনোসিস যে ল্যাবরেটরি বেসড ডায়াগনোসিস। কাট অফ ভ্যালুর উপরে গেলে ডায়াবেটিস, না থাকলে নয়। তার সিম্পটম যতই ডায়াবেটিসের মতো হোক না কেন, এটা ডায়াবেটিস ডেফিনিশন নিয়ম। অতএব এটা একটা মেটাবলিক ডিজিজ, এটার একটা কাট অফ ভ্যালুর উপরে ব্লাড সুগার যদি যায় এবং সেটা পারসিস্ট করে, তাহলে আমরা এটাকে আমরা ডায়াবেটিস বলতে পারি। বাকি কাট অফ ভ্যালু আছে, এই ভ্যালুর উপরে যদি ব্লাড সুগার যায় এবং সেটা পারসিস্ট করে, তাকে আমরা ডায়াবেটিস মেলাইটাস বলতে পারি। এটা সাধারণত বলা হচ্ছে যে এটা সাধারণত কি কারণে হয়, সাধারণত না, এটা হইতে পারে ইনসুলিন deficiency in insulin action, deficiency in insulin action or insulin secretion or both। অর্থাৎ ইনসুলিন বিটা সেল যে ইনসুলিন তৈরি হয়, সেই ইনসুলিন ভালো কাজ করে না, অথবা ইনসুলিন ভালো তৈরি হচ্ছে না, যতটুকু তৈরি হয় ততটুকু তৈরি হচ্ছে না, সাফিসিয়েন্ট পরিমাণ তৈরি হচ্ছে না, অথবা দুটাই, ইনসুলিন কম তৈরি হচ্ছে, ইনসুলিন ভালো কাজ করছে না। এই দুটো মিলেই ডায়াবেটিসের ডেফিনিশন, ডায়াবেটিস মেলাইটাসের ডেফিনিশন। ইনফ্যাক্ট এটা টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসের ডেফিনিশন। এটা তো আমরা টাইপ 2 ডায়াবেটিস, এটা আমরা ডায়াবেটিস ডেফিনিশন বলতে পারি। তবে আমরা সংক্ষেপে বলতে গেলে ডায়াবেটিস মেলাইটাস কাকে বলবো, যে একটা কাট অফ ভ্যালু, এটা একটা মেটাবলিক ডিজিজ, এটা কাট অফ ভ্যালুর উপরে ব্লাড সুগার গিয়ে যদি এটা পারসিস্ট করে, তাহলে ডায়াবেটিস মেলাইটাস। It is due to deficiency in insulin secretion or action or both। ইনসুলিন সেক্রেশন কম হচ্ছে বিটা সেল থেকে, অথবা ইনসুলিন সেক্রেশন ঠিক আছে কিন্তু সেক্রেশন করছে, তার কাজ ভালো কাজ করছে না বিকজ অফ ইনসুলিন রেজিস্ট্যান্ট, অথবা several pathological processes are involved in causing diabetes. These processes are regulated by genetic or environmental factors. আচ্ছা, এখন the three parts of diabetes mellitus is defined as chronic or persistent hyperglycemia। এটা একটা পার্ট definition is diabetes mellitus is defined as chronic oblique persistent hyperglycemia। আচ্ছা, তারপরে physiological changes কি, deficiency in insulin secretion, deficiency in insulin action or both। Several pathological processes are involved in causing diabetes. The processes are regulated by genetic or environmental factors। এটা জিন প্রবলেম থাকে, এনভায়রনমেন্টাল প্রবলেম থাকে, এবং দুটোই থাকে, অথবা দুটো থাকে। এই ডেফিনিশন তোমার জন্য কঠিন হবে না, এটা খুব সিম্পল ডেফিনিশন। আচ্ছা, ডায়াবেটিস mellitus is classified into 4 types or classes on the basis of etiology। একটা হচ্ছে টাইপ 1, এটা লেখার দরকার নেই, আমরা সিম্পল জানবো, এটা ডিটেইলস করব আমরা। এই টাইপ 1 ডায়াবেটিসটা, টাইপ 2 ডায়াবেটিস, গেস্টাশনাল ডায়াবেটিস, আদার, এটা ডিটেইলস করব আমরা, একটা বিভিন্ন চ্যাপ্টার আছে। জাস্ট এটা একটা ইন্ট্রোডাকশন। একটা হচ্ছে টাইপ 1, যেটাকে আমরা আগে চাইল্ডহুড ডায়াবেটিস বলতাম, জুভেনাইল ডায়াবেটিস বলতাম, সেটাকে এখন মানে সেই টার্মিনোলজিগুলো খুব অ্যাপ্রোপ্রিয়েট ছিল না, এই জন্য এটাকে চেঞ্জ করে টাইপ 1 করা হয়েছে। কারণ জুভেনাইল ডায়াবেটিস বলা হচ্ছে বাচ্চাদের ডায়াবেটিস, এখন কিন্তু টাইপ 2 ডায়াবেটিসও বাচ্চাদের হয়, ঠিক আছে। আবার বলা হচ্ছে যে এটাকে বলা, আগে বলা হচ্ছে ইনসুলিন, মানে কি বলা হচ্ছে, ইনসুলিন সরি, টাইপ 1 হচ্ছে একটা হচ্ছে জুভেনাইল ডায়াবেটিস, এটা বলা হচ্ছে কম বয়সী বাচ্চাদের জন্য। আরেকটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 2 ডায়াবেটিস মানে ওটাকে বলা হচ্ছে, আগে বলা হতো ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস, টাইপ কম হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস, আইডিডিএম বলা হতো। কিন্তু দেখা গেছে এই টার্মিনোলজিটা অ্যাপ্রোপ্রিয়েট নয়, কারণ টাইপ 2 ডায়াবেটিসে একটা সময় যে ইনসুলিন ডিপেন্ডেন্ট হয়ে যায়, ইনসুলিন ছাড়া তার ডায়াবেটিস কন্ট্রোল করা যায় না। আমি ক্লিয়ার? টাইপ 1 ডায়াবেটিস আগে বলা হতো ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস, অর্থাৎ ইনসুলিন ছাড়া চলতে পারবে না। কিন্তু টাইপ 2 ডায়াবেটিসও একটা সময় যে তখন ইনসুলিন ছাড়া চলতে পারে না, ট্যাবলেট কাজ করে না, এই জন্য ওটাকে আর আইডিডিএম বলা হয় না। আগে বলা হতো জুভেনাইল ডায়াবেটিস, বাচ্চাদের ডায়াবেটিস,
এখন দেখা যায় ছোট ছোট বাচ্চাদের টাইপ 2 ডায়াবেটিস হচ্ছে। অতএব আগেকার যে নোমেনক্লেচার সেটা অ্যাপ্রোপ্রিয়েট নয়, এই জন্য এটা চেঞ্জ করা হয়েছে টাইপ 1 ডায়াবেটিস। ক্লিয়ার? আর টাইপ 2 ডায়াবেটিস আগে কি বলা হতো, অ্যাডাল্ট ডায়াবেটিস বলা হতো, তাই না? অ্যাডাল্ট ডায়াবেটিস বলা হতো, আরেকটা বলা হতো যে ইনসুলিন ইন্ডিপেন্ডেন্ট ডায়াবেটিস বলা হতো, যে ইনসুলিন ছাড়াই চলতে পারে। এই কথাটা এখন আর নো মোর অ্যাপ্রোপ্রিয়েট, কারণ বয়স্ক মানুষের টাইপ 1 ডায়াবেটিস হতে পারে, আবার এটা ইনসুলিন ইন্ডিপেন্ডেন্ট নয়। এটা নতুন যখন ডায়াগনোসিস হয় তখন হয়তো ইনসুলিন ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু বয়স হয়ে গেলে বয়স একটা ইন্ডিপেন্ডেন্ট ডায়াবেটিস হয়ে যায়, অর্থাৎ ইনসুলিন ছাড়া কন্ট্রোল করা যায় না। অতএব এইডিএম আর আইডিডিএম যে টার্মিনাল ছিল টাইপ 1 এবং টাইপ 2 এবং টাইপ 1 এটা নো মোর অ্যাপ্রোপ্রিয়েট, এই জন্য এটাকে টাইপ 2 করা হয়েছে। ক্লিয়ার? এরপর একটা কি ডায়াবেটিস ম্যান্ডেটরি জেস্টেশনাল জিডিএম, মানে প্রেগন্যান্সি ইনডিউসড ডায়াবেটিস। প্রেগন্যান্সি ইনডিউসড ডায়াবেটিস হচ্ছে যে আগে তার ডায়াবেটিস ছিল না, মানে নন, মানে হয়তো ছিল কি জানতো না, অথবা সে ছিলই না, দুটো যে কোনো একটা, কিন্তু প্রেগন্যান্ট হওয়ার পরে দেখা গেল ব্লাড সুগার টেস্ট করে হচ্ছে ডায়াবেটিস, মানে ফার্স্ট টাইম ডিটেক্টেড ডিউরিং প্রেগন্যান্সি, এটাই জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস। অর্থাৎ সময় প্রেগন্যান্সির সময় কিছু প্ল্যাসেন্টার থেকে কিছু হরমোন তৈরি হয়, এই হরমোন কি করে ইনসুলিনকে কাজ করতে বাধা দেয়, ইনসুলিন কাজ করার ক্ষমতা কমায় দেয়, কজিং ডায়াবেটিস। যখন প্রেগন্যান্সি মানে যখন ডিসকন্টিনিউ করে, অর্থাৎ আফটার ডেলিভারি আপনার লেবার কি হয়, প্ল্যাসেন্টা যখন এক্সপালশন হয়ে যায়, ওই হরমোন যেটা প্ল্যাসেন্টা মানে তৈরি করতে ডিউরিং প্রেগন্যান্সি, ওটা যখন ব্লাড লেভেল কমে যায়, তখন অনেক ক্ষেত্রে, সবসময় নয়, অনেক ক্ষেত্রে পেশেন্ট বিকাম অলরাইট, তখন আর ব্লাড সুগার হাই থাকে না, এই জন্য এটাকে জিডিএম বলা হয়। কিছু ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে দেখা যায় এটা আবার পারসিস্ট করতে পারে, তবে ক্ষেত্রে দেখা যায় এটা ব্লাড হয়ে যায়, এটাকে বলা হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। আর আদার স্পেসিফিক টাইপ ডায়াবেটিস বলা হচ্ছে এটা যে কোনো মানুষের হইতে পারে, আগে যেটাকে আমরা সেকেন্ডারি ডায়াবেটিস বলতাম, অর্থাৎ এন্ডো যে যে সুগারের তারপরে স্টেরয়েড হরমোন, এই হরমোন করে কি ইনসুলিনের কাজ করতে বাধা দেয়, অর্থাৎ ব্লাড সুগার কন্ট্রোল করার জন্য, ব্লাড সুগার কাজ হচ্ছে ইনসুলিন কিন্তু ব্লাড সুগার মানে কমাই দেয়, ইনসুলিনের কাজ হচ্ছে ব্লাড সুগার কমানো, ঠিক আছে? আর বাকি যত হরমোন আছে সবগুলো ইনসুলিনের শত্রু, ইনসুলিনের বিপক্ষে কাজ করে, যেমন গ্লুকাগন মানে অ্যালফা সেল থেকে যে আসে, গ্রোথ হরমোন, স্টেরয়েড হরমোন, এসিপিএস, তারপরে এছাড়াও এসিপিএস, এগুলো এই হরমোনগুলো সবগুলো ইনসুলিনকে অ্যান্টাগনিস্ট করা হয়, এগুলোকে বলা হয় কাউন্টার রেগুলেটরি হরমোন। অর্থাৎ যে কোনো একটা সিস্টেমে একটা জিনিসকে ব্যালেন্স রাখতে হলে এর মধ্যে প্রত্যেকটা একটা ব্যালেন্স ব্যবস্থা থাকতে হবে। অর্থাৎ কেউ যদি ব্লাড সুগার কমায় দেয়, ব্লাড সুগার তাকে অ্যান্টাগনিস্ট করা যদি কেউ না থাকে, তাহলে কি হবে, ব্লাড সুগার তোমার সবার হাইপো হয়ে যাবে, হাইপোতে সে আর বেরিয়ে আসতে পারবে না, এটা তো হইতে পারে না। অতএব একটা ব্যবস্থা থাকে যাতে ব্লাড সুগার, এটাও মানুষের বেলাও তাই, যে এটাকে ইনসুলিন কাজ করার যে ইয়ে তৈরি করার জন্য না তোমার লক হয়ে গেছে, আমরা তো লক হয়ে গেছে। একটা মানুষকে দেখা গেল যে গ্রোথ হরমোনের পিউটারি টিউমারের কারণে গ্রোথ হরমোন সিক্রেশন বেড়ে গেল, বেড়ে যাতে ডায়াবেটিস হলো, এটা যদি অপারেশন করতে পারি আমরা, তাহলে পেশেন্ট বিকাম অলরাইট। এটা সাধারণত ইয়ং অ্যাডাল্টদের হয়, ছোটদের ইয়ং অ্যাডাল্টদের হয়,
আমরা অপারেশন করলে আমাদের থাইরয়েড হরমোনে অথবা অ্যাড্রিনাল কর্টেক্সিয়াল স্টেরয়েড হরমোন লেভেল বেড়ে যায়, অ্যাড্রিনাল কর্টেক্সের যে টিউমার সেটা অপারেশন করলে পেশেন্ট মে বিকাম অলরাইট। ঠিক আছে, এগুলো হচ্ছে সেকেন্ডারি ডায়াবেটিস। এই চারটা ডায়াবেটিস, টাইপ 1, টাইপ 2, জিডিএম এন্ড হচ্ছে আদার স্পেসিফিক অথবা সেকেন্ডারি ডায়াবেটিস। এখানে আবার আমি বলেছি যেখানে টাইপ 1 ডায়াবেটিসটা কাকে বলছে, যে ডিস্ট্রাকশন অফ বিটা সেল বাই অটোইমিউন প্রসেস লিডিং টু ইনসুলিন সেক্রেশন টু নীল। অর্থাৎ বিটা সেল একটা ইমিউনোলজিক্যাল প্রসেসের কারণে পুরোপুরি ডিস্ট্রয় হয়ে যায়। বিটা সেলটা ডিস্ট্রয় হয়ে গেলে এখান থেকে ইনসুলিন তৈরি আর হয় না, এখান থেকে ইনসুলিন তৈরি অলমোস্ট নীল হয়ে যায়। তখন আমরা জানি ইনসুলিন একটা মানে এসেনশিয়াল হরমোন, ইনসুলিন ছাড়া মানুষ বাঁচতেই পারবে না, কোনোভাবে বাঁচা সম্ভব নয়, এক সপ্তাহ হয়তো বাঁচবে না। ইনসুলিন যখন প্রথম তৈরি হয়, আবিষ্কার হয় সে কোন সালে, 1920-21 সালের দিকে কানাডায় যখন আবিষ্কার হয়, তার আগে টাইপ 1 ডায়াবেটিস মানে নির্ঘাত মৃত্যু, কোনো সুযোগ ছিল না বাঁচা, সবাই টেস্টোস্টেরন হয়ে মারা যেত। তারপরে এই হরমোন আবিষ্কার হওয়ার পরে এই রোগীরা বাঁচছে, অর্থাৎ এটা একটা এসেনশিয়াল হরমোন। অনেক হরমোন কিন্তু, সব হরমোন কিন্তু এসেনশিয়াল নয়, অনেক হরমোন ছাড়া মানুষ বাঁচতে পারে, হয়তো লাইফটা ইয়ে হয়ে যায়, লিমিটেশন অনেক বেড়ে যাবে, অনেক সমস্যা থাকবে, কিন্তু থাকতে পারে। কিন্তু ইনসুলিন ছাড়া মানুষ কোনোভাবে বাঁচতে পারে না, বাঁচবে না। তো এখন এই ইনসুলিন বিটা সেল ডিস্ট্রাকশন হয়ে গেলে এই ইনসুলিন প্রোডাকশন বন্ধ হয়ে যায়, তখন যে ডায়াবেটিস হয় সেটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস। আর টাইপ 2 ডায়াবেটিস কাকে বলা হচ্ছে, যে বিটা সেলটা ধ্বংস হয়ে যায়নি, তো বিটা সেলের কাজ করার ক্ষমতা কমে গেছে বিকজ অফ ইমিউনোলজিক্যাল রিজন। আবার যে ইনসুলিন যেটা তৈরি করছে সেই ইনসুলিনটা ভালো কাজ করছে না বিকজ অফ পেরিফেরাল, এটা অনেকগুলো কারণ আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করবো পরে। কাজ পেরিফেরিক ভালো টিস্যুতে ভালো কাজ করছে না এই ইনসুলিনটা, তো তার ফলে কি হয়, তাকে আমরা ইনসুলিন রেজিস্ট্যান্স বলি। এই দুটোই থাকে অনেক সময়, অথবা দুটোর একটা থাকতে পারে, সে কারণে যে ডায়াবেটিস হয় এটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। তাহলে টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিসের প্যাথোলজি কিন্তু কোয়াইট ডিফারেন্ট, দুটো দুই রকমের, কিন্তু দুটাকে একত্র করলে হবে না, এবং চিকিৎসাও দুই রকমের। তাহলে টাইপ 1 এবং টাইপ 1 ডায়াবেটিস ফরচুনেটলি আমাদের দেশে অনেক কম, অলমোস্ট 2 to 2.5%, only 2 ফরচুনেটলি। কারণ টাইপ 2 ডায়াবেটিসের খুবই তার শুরু থেকে ইনসুলিন নিতে হয়, 2 থেকে 3 বার ইনসুলিন নিতে হবে। আর টাইপ 1 ডায়াবেটিস বললাম, হ্যাঁ, যেটা হচ্ছে only 2 to 3% ম্যাক্সিমাম। আর বাকি ইয়েতে ডায়াবেটিস হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস, যেটা আমরা শুরুতে হয়তো অনেক সময় আমরা শুধু লাইফস্টাইল দিয়ে চিকিৎসা করতে পারি, লাইফস্টাইলের সঙ্গে একটা হয়তো মেটফর্মিন টাইপ অথবা কিছু ট্যাবলেট যেমন চিকিৎসা করতে, একটা শেষে বয়স শেষের দিকে যায়, তারপরে অনেক ক্ষেত্রে ইনসুলিন লাগে। আচ্ছা, এরপর আসছে জিডিএম, যেটা বললাম যে ওমেন, হ্যাঁ বলছি কি, ওমেন আইডেন্টিফাইড টু হ্যাভ গ্লুকোজ ইনটলারেন্স ডিউরিং প্রেগন্যান্সি এন্ড ইজ ইউজুয়ালি ডিউ টু ডিফেক্ট ইন ইনসুলিন অ্যাকশন। কারণ যেটা বললাম যে ওই প্ল্যাসেন্টাল হরমোন তৈরি হন, প্ল্যাসেন্টাল হরমোনের কারণে ইনসুলিন কাজ করতে বাধা দেয়, এই বাধা দেওয়ার কারণে ডায়াবেটিস হয়। এটা হচ্ছে জিডিএম। আর সেকেন্ডারি যেটা বললাম, ডিফেক্ট ইনসুলিন সেক্রেশন অর অ্যাকশন ইন্ডিভিজুয়াল ড্রাগস জেনেটিক কন্ডিশন কথা বলা হয়েছে। টাইপ 1 ডায়াবেটিস previously known as insulin dependent diabetes অথবা juvenile diabetes mellitus occurs due to distraction of insulin produced by autoimmune mechanism. Simple definition, autoimmune process এর কারণে বিটা সেল ডিস্ট্রাকশনের কারণে যখন ডায়াগনোসিস হয় অলমোস্ট কিছু থাকতে পারে, আবার কোনো ইনসুলিন নাও থাকতে পারে, তারপরে এক কিছুদিন পরে কোনো ইনসুলিন থাকে না, আর কোনো ইনসুলিনই থাকে না ব্লাডে, মানে এন্ডোজেনাস ইনসুলিন থাকে না আর কি। Some environmental factors trigger the autoimmune reaction. Diabetes can affect people of any age, but usually occurs in children or young adults. এই জন্য এটা বললাম যে জুভেনাইল ডায়াবেটিস আগে বলা হচ্ছে বাচ্চাদের ডায়াবেটিস, এটা অ্যাপ্রোপ্রিয়েট এই জন্য বলা হচ্ছে এটা যে কোনো বয়সে হতে পারে, সাধারণত চিলড্রেন এবং ইয়ং অ্যাডাল্টদের হয়। The onset is often sudden and symptoms florid মানে অনেক বেশি সিম্পটম থাকে, এটা সিরিয়াস থাকে।
type distraction of insulin producing beta cell of the islet there is little or no insulin in the body at the time of থাকতে পারে বা নাও থাকতে পারে ইনসুলিন পারে এই জন্য এগুলো সাধারণত কেটো অ্যাসিডিস দিয়ে প্রথম ডায়াগনোসিস হয় এত শর্ট টাইমে কেটো অ্যাসিডিস হয়ে যায় the factors of type 1 diabetes matters. Environmental factors trigger the autoimmune reaction. Other features of type 1 diabetes usually occur in children or young adults. The onset is often sudden and symptomatic. মানে যেটা হঠাৎ করে হয় এবং যেটা ইনসুলিন অলমোস্ট নীল থাকে বা থাকে না তখন এটা সিম্পটমগুলো অনেক সিরিয়াস সিম্পটম হয়। যে ডায়াবেটিসে আমরা সামনে পড়বো যে কিছু টিপিক্যাল ফিচার আছে কিছু অ্যাটিপিক্যাল ফিচার আছে তো এই টিপিক্যাল ফিচার এটাতে হয় এই টিপিক্যাল ফিচার অথবা নিয়ে ডায়াগনোসিস হয়। এবার টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস যেটা বললাম 95 to 97% হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। তো হ্যালো সরি হ্যালো আমি এখন ক্লাস নিচ্ছি হ্যাঁ তুই ঘন্টা দুয়েক পরে বিকেলে ফোন হ্যাঁ মাইক্রোফোন নাজ পড়ে বলে কি cross the major portion of diabetes mellitus this type of diabetes occurs due to insulin resistance and relative insulin deficiency relative deficiency মানে যতটুকু ইনসুলিন দরকার ততটুকুই দিতে পারছে না হয়তো ইনসুলিন সেক্রেশন হচ্ছে যতটুকু দরকার ততটুকু দিতে পারছে না জন্য এটাকে রিলেটিভ ডেফিসিয়েন্সি বলা হয়। অ্যাবসলিউট ডেফিসিয়েন্সি হচ্ছে টাইপ 1 এর যে ইনসুলিন নাই দ্যাট ইজ অ্যাবসলিউট ডেফিসিয়েন্সি আর রিলেটিভ হচ্ছে যতটুকু দরকার ততটুকু দিতে পারছে না তার মানে এটা ইনসুলিন অ্যাবসেন্ট হয়ে গেছে তা নয় increasing as previously called known insulin dependent diabetes or maturity onset diabetes তো এই যেটা বললাম এই দুটো অ্যাপদের বলা হয় ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস অথবা নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস দুটো এখন কথা বললাম হচ্ছে এনভায়রনমেন্ট ফ্যাক্টরস লাইক ওবেসিটি physical inactivity and non-strong determinant in genetically through pre-diabetic that is impaired fasting glucose or impaired glucose tolerance এগুলা এই যে IGF IFG অথবা IGT এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব যেদিন আমরা বলছি না খালি নামটা মনে রাখো impaired fasting glucose অথবা impaired glucose tolerance and diagnosis a large number of cases of type 2 diabetes না নাম্বার আসেনি এটা গেছে তাহলে তো কথা কারণ এটা সিম্পটম অধিকাংশ ক্ষেত্রে সিম্পটম থাকে না কই অধিকাংশ ক্ষেত্রে সিম্পটম কারণ এটা খুব আস্তে আস্তে হয় না মানে যেমন টাইপ 1 যেটা বলা হচ্ছে ফ্লুইড খুব বেশি অ্যাগ্রেসিভ এটা খুব তাড়াতাড়ি অনেক সিম্পটম তৈরি করে যেহেতু ইনসুলিন একবার অ্যাবসেন্ট হয়ে যায় কিন্তু এখানে আস্তে আস্তে হয় যে ঘটনার জন্য অনেক সময় এটা আনডায়াগনোস থেকে যায় কিন্তু ডায়াগনোসিস হয় কি এটা কমপ্লিকেশন হয়ে গেলে দেখা গেল তার অনেক ব্লাইন্ডনেস অথবা ক্যাটারাক্ট অথবা তার নেফ্রোপ্যাথি এই ধরনের হয়ে গেছে তারপর টেস্ট করে দেখা গেল তো অনেকদিন থেকে ডায়াবেটিস তো the diagnosis is large number cases type to remain insulin and often present with diabetic specific complication নিয়ে আসে আর কি তো টাইপ 2 ডায়াবেটিস এর প্যাথোলজি দেখি ডায়াবেটিস occurs due to insulin resistance or relative insulin deficiency usually develop with increasing age environmental factors like obesity physical inactivity are known strong determinant obesity and physical inactivity are known strong determinant genetically susceptible individuals the type of diabetes usually passes through pre-diabetic ডায়াবেটিক কাকে বলে এটা কাট অফ ভ্যালু বললেই আমরা বলতে পারবো নেক্সট ক্লাসে এর কথা বলবো এবং এটা কাট অফ ভ্যালু ঠিক করবে যে প্রি-ডায়াবেটিক নরমাল ডায়াবেটিস তো it passes through pre-diabetic stages impaired fasting glucose tolerance and diagnosis a large number of cases of type 2 diabetes remain asymptomatic and often present with diabetic specific complication. না নাম্বার আসেনি এটা গেছে তাহলে তো কথা The type of diabetes usually passes through pre-diabetic ভাই যাবেন
আইকন ঠিক আছে other specific type of diabetes mellitus. Some specific diseases, drugs, and genetic conditions, symptoms are associated with the development of chronic hyperglycemia. These forms of diabetes are classified as other specific types of diabetes occurs in partially known cases, known diseases, drug or genetic conditions, syndrome associated with the secretion or action of defective insulin, action of defective causes include একটা হচ্ছে এন্ডোক্রাইনোপ্যাথি, যেটা আমরা বললাম এন্ডোক্রাইনোপ্যাথি, এবার ড্রাগ টক্সিন যেটা স্টেরয়েড হরমোন অথবা এসিটিএস। এছাড়া কিছু সাইকিয়াট্রিক ড্রাগ আছে, কিছু ডায়াবেটিক্স আছে, এগুলার ইনসুলিনের কাজ করার ক্ষমতা কমে দেয়। তারপর ডায়াবেটিস ড্রাগ এবং টক্সিন আছে। আর আছে প্যানক্রিয়াস ডিজিজ। প্যানক্রিয়াস ডিজিজ মানে যেমন মনে করে যে কিছু এর জন্য কি প্যানক্রিয়াস ডিজিজ আছে, কিছু সিনড্রোম আছে, হ্যাঁ, এবং ফাইব্রোসিস হয় বিটা সেলের এখান থেকে, হ্যাঁ, এবং অথবা এই কারণে ডায়াবেটিস ভালো কাজ করে না, তারপরে সেক্ষেত্রে ডায়াবেটিস হতে পারে। আর ফিচার্স অফ প্রাইমারি কন্ডিশন এন্ড ফিচার্স related to diabetes are present in types of diabetes. Factor gives known factors like endocrinopathies, drug, toxin, pancreatic disease. After this type of diabetes has features of primary condition and features of related diabetes. blood condition একটা প্রাইমারি অক্সিজেন মনে করো যে একটা গ্রোথ হরমোনের টিউমার হয়েছে, এইখান থেকে তার ডায়াবেটিস হলো। কিন্তু প্রাইমারি কন্ডিশন কি, তার গ্রোথ হরমোন প্রবলেম। গ্রোথ হরমোন প্রবলেম কি হয়, থাকবে, তার সঙ্গে ডায়াবেটিস ফিচারও থাকবে, হাই ব্লাড সুগার। যেটা বলতে চাচ্ছে যে প্রাইমারি যে যেমন হাইপারথাইরয়েডিজম হয়, থাইরয়েডের জন্য হাইপারথাইরয়েডিজম ফিচারও থাকবে, আবার হাই ব্লাড সুগারের ফিচারও থাকতে পারে। এবার হচ্ছে জিডিএম। GDM is glucose intolerance of any degree which starts or is recognized during pregnancy. Maintaining blood glucose very tightly reduces the risk of mother and baby. When the pregnancy is over, the glucose intolerance returns to normal, and then this GDM becomes her past medical history. Otherwise, he may be named according to the degree of glucose intolerance, IFG, IGT, or DM. GDM is glucose intolerance of any degree which starts or is recognized during pregnancy. So, hormones released by placenta have pathophysical link. Known factors are age, obesity, family history of diabetes mellitus, and bad obstetric history. Pregnancy outcome is bad for mother and baby. এই মোটামুটি আমরা টাইপগুলো পড়লাম। টাইপগুলো কি আমাদের কাছে কোনো বুঝতে সমস্যা হচ্ছে? টাইপগুলো বললাম আমরা, কারো কি বুঝতে সমস্যা হচ্ছে? টাইপ 1, টাইপ 2, জিডিএম এন্ড সেকেন্ডারি ডায়াবেটিস বা আদার স্পেসিফিক টাইপ ডায়াবেটিস, এগুলো বুঝতে কারো সমস্যা আছে কিনা, কোনো আছে কিনা? নো স্যার। কারো কোনো বুঝতে সমস্যা নেই, ঠিক আছে। তাহলে আমরা নেক্সট দিতে পারি। এরপর আসছে কমপ্লিকেশন। আমরা প্রথম বলেছি যে টাইপ 1 ডায়াবেটিস অনলি কনস্টিটিউট 2.5 থেকে 3%, আর বাকি যে এই 95% বা 97% এটা হচ্ছে কিন্তু টাইপ 2 ডায়াবেটিস। তো টাইপ 1 ডায়াবেটিসের সাথে প্রথম বলেছিলাম যেহেতু ইনসুলিন অনেক বেশি থাকে, ইনসুলিন একেবারে অ্যাবসেন্ট থাকে অথবা খুব কম থাকে ডিউরিং ডায়াগনোসিস, এজন্য এটার সিম্পটমটা অনেক অ্যাগ্রেসিভ সিম্পটম হয়, হ্যাঁ, অনেক অ্যাগ্রেসিভ সিম্পটম হয়। কিন্তু এই যে 95 to 97% টাইপ 2 ডায়াবেটিসের খুবই গ্রাজুয়ালি হয় এবং অধিকাংশ ক্ষেত্রে কোনো সিম্পটম থাকে না। এই ডায়াবেটিস যাতে কোনো সিম্পটম থাকে না ডায়াবেটিসের, তাহলে এটা চিকিৎসা করার দরকার কি? তার কি দরকার আছে? যেটা কোনো সিম্পটম নেই, কোনো সমস্যা নাই, কিন্তু এটার জন্য চিকিৎসা করতে হয় কেন? বিকজ অফ ইটস সিভিয়ার কমপ্লিকেশন। এটা, হ্যাঁ, এই কমপ্লিকেশনের জন্য অর্থাৎ আমরা ডায়াবেটিস বলতে যদিও ডায়াবেটিস দুই রকমের, আমরা প্রধানত দুই রকমের।
তো আমরা ডায়াবেটিস কিন্তু আমরা ডায়াবেটিসকে আমরা বুঝি কমপ্লিকেশন হিসাবে। আমরা ডায়াবেটিস চিকিৎসা করি কমপ্লিকেশন অ্যাভয়েড করার জন্য। ডায়াবেটিস ইজ নোন বাই ইটস কমপ্লিকেশন। কমপ্লিকেশন না থাকতো তাহলে ডায়াবেটিস নিয়ে চিকিৎসা করার মাত্রা ঘামানোর খুব দরকার হতো না। তো এখন আমরা কমপ্লিকেশন বলছি uncontrolled diabetes mellitus sets in an abnormal state of metabolism in the body. There are all tissues, organs of body are in state of developing complication of diabetes. Long-term complication are mediated by microvascular and macrovascular complication. Diabetes mellitus, diabetes is at risk of developing coronary artery disease, stroke, renal failure, lower limb amputation, and many times more than that of non-diabetic person. Children with uncontrolled diabetes may have problem in growth. তাহলে এই যে কমপ্লিকেশন যে বললাম, যে কমপ্লিকেশন আমাদের যেটা বলি যে কমপ্লিকেশন দুই রকমের, একটা অ্যাকিউট এবং একটা ক্রনিক। সবাই কিন্তু ভিডিও অনেকে অফ করে রেখেছে, ভিডিও অফ করে রাখলে হবে না, সবাইকে ভিডিওতে থাকতে হবে। হ্যাঁ, ভিডিও অফ করলে পার্সেন্টেজ পাবে না, এখানে এটা সেন্ট্রাল থেকে পার্সেন্টেজ দেওয়া হবে না। আর পার্সেন্টেজ অন আছে। হ্যাঁ, সবার আমি হ্যাঁ ইয়ামিন বলছিলাম স্যার, আমার ভিডিও কি অন আছে? আমিন, ইয়ামিন না? জি স্যার, ভিডিও কি অন আছে? আমাকে দেখা যাচ্ছে? রিয়ামিন, ইয়ামিন, দাঁড়ান দেখি তোমার দেখছি কোথায়। ভিডিও কি অন আছে? হ্যাঁ, আপনারটা অন করা আছে, দেখা যাচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা বলি কমপ্লিকেশন দুই রকমের, একটা হচ্ছে অ্যাকিউট এবং ক্রনিক। অ্যাকিউট এবং যেটা এক সপ্তাহ 10 দিনের মধ্যে যে কমপ্লিকেশন ডায়াবেটিস, হ্যাঁ, সেগুলো বলা হচ্ছে অ্যাকিউট কমপ্লিকেশন। আরটা হচ্ছে ক্রনিক কমপ্লিকেশন, ইয়ার্স টুগেদার, সাধারণত 5 বছরের বেশি, 5 বছর আগে হয় না, 5 বছর 10-15 বছর 20 বছরের যে কমপ্লিকেশন গুলো হয় সেগুলো ক্রনিক কমপ্লিকেশন। তো ক্রনিক কমপ্লিকেশনটা হচ্ছে ভাস্কুলার কমপ্লিকেশন। এটা মাইক্রোভাস্কুলার হতে পারে, ছোট ছোট ব্লাড ভেসেল, যেমন যেটা বলি আমরা রেটিনোপ্যাথি, নেফ্রোপ্যাথি, নিউরোপ্যাথি, ডার্মোপ্যাথি, এগুলো হচ্ছে মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন, ছোট ছোট ব্লাড ভেসেল এফেক্টেড হয়। হ্যাঁ, মাইক্রো ভেসেল এফেক্টেড হয়। আর একটা লার্জ ভেসেল যে এফেক্টেড হয় সেটাকে বলা হয় ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন। এই ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন মানে কি, যেমন করোনারি আর্টারি ডিজিজ এফেক্ট হলে কি হয়, হার্ট অ্যাটাক হয়, মানে এমআই হয়, অথবা অ্যাঞ্জিনা পেক্টোরিস, যেটা আরেকটা হচ্ছে স্ট্রোক, সেরেব্রাল ডিজিজ, বড় আর্টারিতে স্ট্রোক হতে পারে, অথবা পায়ের যে ব্লাড ভেসেলগুলো আছে সেগুলো এফেক্টেড হয়, আর্টেরিয়াল ডরসাল স্পেডিস, পোস্টেরিয়ালিস, এই ধরনের বড় আর্টারি এফেক্টেড হয়ে কি হয়, ফুট আলসার হয়, গ্যাংগ্রিন হয়, অ্যাম্পুটেশন হয়, করতে হয়। হ্যাঁ, এইগুলো হচ্ছে। তাহলে আমরা কি বুঝলাম যে মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন আর ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন। ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন কি আমরা আরো পরে ডিটেইলস আলোচনা করব, শুধু আমরা এইটুকুই জানি যে ক্রনিক কমপ্লিকেশন হচ্ছে ভাস্কুলার কমপ্লিকেশন। এটা ছোট ছোট ব্লাড ভেসেল, যেমন রেটিনা, তারপরে তারপরে নেফ্রন, হ্যাঁ, নেফ্রন, নিউরন, ডার্মো, এগুলো ছোট ছোট ব্লাড ভেসেল এফেক্টেড হয়ে হয়, রেটিনোপ্যাথি, নিউরোপ্যাথি, নেফ্রোপ্যাথি, ডার্মোপ্যাথি এগুলো হয়। আর বড় আর্টারি এফেক্টেড হয় সেগুলো হচ্ছে হার্ট অ্যাটাক বা স্ট্রোক হয়, তারপরে হার্ট অ্যাটাক হয়, তারপর স্ট্রোক হয়, অথবা পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ হয়। এটা বলা হচ্ছে ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন। আর হচ্ছে এটা সাধারণত 5 বছরের আগে, 5 বছর আগে হয় না, 5 বছর পরে 10-15-20 বছর হয়, আস্তে আস্তে ব্লাড ভেসেল ড্যামেজ হয়। আর অ্যাকিউট কমপ্লিকেশন আছে এটা মেটাবলিক কমপ্লিকেশন। এখানে তো বলা হচ্ছে কি হতে পারে, যে দিকে ডায়াবেটিক কেটোঅ্যাসিডোসিস হতে পারে, হং হতে পারে, এগুলো জিনিস আমরা আলোচনা করব। হং কাকে বলা হয়, ডায়াবেটিক কেটোঅ্যাসিডোসিস, নামটা মনে রাখবো, ডায়াবেটিক কেটোঅ্যাসিডোসিস, হং, অথবা এছাড়া হতে পারে ল্যাকটোঅ্যাসিড হতে পারে, আর হাতে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। এগুলোতে অ্যাকিউট কমপ্লিকেশন, এটা হঠাৎ করে হতে পারে। কিন্তু আর টাইপ 2 যেটা পড়ে আছে অ্যাকিউট কমপ্লিকেশন হচ্ছে মেটাবলিক, আর ক্রনিক যেটা হচ্ছে এটা হচ্ছে ভাস্কুলার কমপ্লিকেশন। আর প্রেগন্যান্সি যে দেখলে হয়, প্রেগন্যান্সি
treatment with diabetes threatens both expected mother and fetus threat করতে পারে যেমন abortion preparation complication হয় এটা আমরা পরে পড়বো acute metabolic disturbances may lead to threatening diabetic coma such as diabetic ketoacidosis hyperosmolar that hunger and uncontrolled diabetes like to complication uncontrolled diabetes mellitus set in an abnormal state in metabolism and thereby all tissues organs of the body are in threat of developing complication of diabetes. Long-term complication are mediated by micro and macrovascular changes. An acute metabolic derangement acute metabolic derangement may lead to life-threatening diabetes coma such as DKA, diabetic ketoacidosis একটা হং hyperosmolar non-kerotic coma hyperosmolar non-kerotic coma বলা হচ্ছে treatment of diabetes mellitus. Treatment of diabetes mellitus is to achieve some specific goals. Treating to target provides effective prevention of diabetes complication. The primary goal is to control high blood glucose. Other includes management of coexisting disease condition, hypertension, dyslipidemia, mitigation of risk factor, obesity, physical inactivity, etc. Screening for early detection of chronic complication. তাহলে এখন কথা হচ্ছে যে ডায়াবেটিসের ট্রিটমেন্টের যে ক্ষেত্র টেরিটরি এটা আসলে কি ডায়াবেটিস মানে কিন্তু আমরা যারা ডায়াবেটিসের চিকিৎসা করতে যাচ্ছি তার মানে শুধু আমাদের কাজ শুধু ব্লাড সুগার কন্ট্রোল করা নয় আমাদের ক্ষেত্রটা শুধু ব্লাড সুগার কন্ট্রোল করার মধ্যে সীমাবদ্ধ নয় এই আমাদের সীমাবদ্ধতা হচ্ছে আমাদের ইয়েটা হচ্ছে মানে বাউন্ডারিটা হচ্ছে যে আমরা প্রথমে এক পেশেন্টকে তারা সন্দেহ হলে তাদেরকে আমরা ডায়াগনোসিস করব এটা আমাদের কাজ তারপরে আমরা তার ব্লাড সুগার কন্ট্রোল করব আমরা স্ক্রিন করে দেখব তার কোনো কমপ্লিকেশন হচ্ছে কিনা অথবা অ্যাসোসিয়েটেড কোনো প্রবলেম আছে কিনা যেমন ওবেসিটি তারপরে লিপিড প্রবলেম হ্যাঁ এই ধরনের কোনো প্রবলেম আছে কিনা অথবা হাই ব্লাড প্রেশারের কোনো প্রবলেম আছে কিনা এই প্রবলেমের ডিটেকশন এবং ট্রিটমেন্ট এটা আমাদের কাজ এবং যদি কোনো কমপ্লিকেশন অলরেডি শুরু হয়ে থাকে যেমন নেফ্রোপ্যাথি রেটিনোপ্যাথি বা নিউরোপ্যাথি বা ইসকেমিক হার্ট ডিজিজ বা স্ট্রোকের প্রবলেম এগুলো হয় আপ টু সার্টেন লিমিট এবং কোন লিমিট পর্যন্ত আমরা চিকিৎসা করতে পারবো সেটা আমরা রেসপেক্টিভ ডিপার্টমেন্টে আমরা আলোচনা করবো এটা তাহলে আমাদের ডায়াবেটিস চিকিৎসার ক্ষেত্রটা এরকম যে আমরা আমরা স্ক্রিন করবো ডায়াগনোসিস করার জন্য এবং সাথে ডায়াগনোসিস হয়ে গেলে আমরা স্ক্রিন করবো কোনো কমপ্লিকেশন হচ্ছে কিনা এবং অতিরিক্ত তার সঙ্গে কোনো ওবেসিটির প্রবলেম আছে কিনা লিপিডিমিয়ার মানে কোলেস্টেরল কোনো প্রবলেম আছে কিনা অথবা তার হাই ব্লাড প্রেশারের প্রবলেম আছে কিনা এটা আমরা খুঁজে বের করবো তার ট্রিটমেন্ট আমাদের করতে হবে তার সঙ্গে সে ব্লাড সুগারটাকে ইফেক্টিভ ম্যানেজমেন্ট করতে হবে ব্লাড সুগার ট্রিটমেন্ট করতে হবে এবং কমপ্লিকেশন যদি থাকে কমপ্লিকেশন সার্টেন লিমিট পর্যন্ত আমরা কমপ্লিকেশন চিকিৎসা করবো তার লিমিট ক্রস করে গেলে আমরা রেসপেক্টিভ যেমন নেফ্রোপ্যাথি যদি জিএফআর যদি 30 নিয়ে চলে যায় তাহলে আমরা নেফ্রোলজিস্টের কাছে পাঠাবো কিন্তু তার আগ পর্যন্ত আমাদের চিকিৎসা করতে হবে প্রত্যেকটা ডিপার্টমেন্ট কোন লেভেল পর্যন্ত আমরা চিকিৎসা করবো আমরা রেসপেক্টিভ ডিপার্টমেন্টের আলোচনা করবো ঠিক আছে এটা হচ্ছে ডায়াবেটিস চিকিৎসার ক্ষেত্র এতটুকু চিকিৎসা আমরা করবো আচ্ছা এটা হচ্ছে কি treatment of diabetes is to achieve some specific goals treating target বললাম আচ্ছা এটা control of high blood glucose management causative disease causative disease মানে কি যার প্রেসার যদি থাকে ডিসলিপিডিমিয়া থাকে ওবেসিটি থাকে সেগুলো চিকিৎসা করতে হবে modification risk factor screening for early detection of chronic complication early detection অর্থাৎ তার নেফ্রোপ্যাথি শুরু হয়েছে কিনা রেটিনোপ্যাথি শুরু হয়েছে কিনা নিউরোপ্যাথি শুরু হয়েছে কিনা এগুলো চিকিৎসা করতে হবে স্ক্রিন করে চিকিৎসা করতে হবে target based treatment treating target provides effective prevention of diabetes complication diabetes education to the patient and their families is essential for cost effective treatment এই মোটামুটি আমরা ডায়াবেটিসের ইন্ট্রোডাকশন করলাম আর এইটুকুই এটা রেসপেক্টিভ ডিপার্টমেন্টে জানে আমরা মডিউলে আমরা আলোচনা করব এবার আসতেছে এপিডেমিওলজি
তো আমরা যতটুকু পড়লাম আজকে, হ্যাঁ, আমরা মোটামুটি আমরা ডায়াবেটিসের ডেফিনেশনটা কথা বললাম, ডায়াবেটিসের টাইপ নিয়ে কথা বললাম, যে প্রত্যেক টাইপ নিয়ে বোঝার চেষ্টা করলাম যে কোন টাইপটা আসলে রূপটা কেমন, তারপরে তার কমপ্লিকেশন, তার ট্রিটমেন্ট, আমাদের ট্রিটমেন্ট কতটুকু, আমাদের জুরিডিকশন আমরা কতটুকু ট্রিট করব, এবং কমপ্লিট কি ধরনের কমপ্লিট হইতে পারে, এই জিনিসগুলো পড়লাম। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা, কারো কোনো কনফিউশন আছে, কোনো বুঝতে সমস্যা হচ্ছে কিনা? নো স্যার। কারো কোনো মানে বুঝতে সমস্যা নেই? ভেরি গুড। এবার আমরা কথা বলি ইয়ে নিয়ে, ইপিডেমোলজি নিয়ে। স্যার টাইপ 1 কত পার্সেন্ট হয় আর টাইপ 2 কত পার্সেন্ট হয়, এটা একটু যদি আবার এটা আমি এই যে বললাম যে 2.5 থেকে 3-4% এরকম, 95 to 97% টাইপ 2 ডায়াবেটিস। 5 থেকে এবার আসে epidemiology of diabetes mellitus. The prevalence rate of diabetes mellitus varies in different places in same places at different times. Epidemiological studies called survey or surveillance are done to understand this phenomenon of type 2 of diabetes mellitus. Epidemiological evidence suggests that number of diabetics is increasing worldwide. In some parts of the world, it is alarmingly high. It is putting tremendous burden on medical, economic, and social infrastructure. There are evidence that low and middle income countries will face the greatest burden of diabetes mellitus. Nearly 50% of diabetic cases remain undiagnosed. Unfortunately, 50% diabetes cases remain undiagnosed. The changes in prevalence rate of diabetes mellitus is due to changes in the risk factor of the population. The risk factors of diabetes mellitus are assessed by epidemiological tools called survey and surveillance study. এবার আসছি বলছে ডেফিনেশন, হোয়াট ইজ প্রিভ্যালেন্স? হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ ক্লাস শুনে গেছি, হ্যাঁ বাবা ক্লাস শুনে গেছি, ক্লাস অসুবিধা নেই। আচ্ছা বাবা, তাহলে আমরা প্রিভ্যালেন্স ডেফিনেশন কাকে বলবো? হ্যাঁ, প্রিভ্যালেন্স একটা পরীক্ষার প্রশ্ন আসে। হ্যাঁ, it is the number of persons suffering from diabetes mellitus per 100 person in different population at certain time. মানে 100 জনের মধ্যে কতজন ডায়াবেটিস ভুগতেছে একটা নির্দিষ্ট পপুলেশনের মধ্যে এবং নির্দিষ্ট টাইমে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট পপুলেশনে 100 জনের মধ্যে কতজন ডায়াবেটিসে ভুগতেছে, এটা হচ্ছে প্রিভ্যালেন্স। আর ইনসিডেন্স প্রিভ্যালেন্স দুটো টার্ম আছে না? ইনসিডেন্স কাকে বলে, প্রিভ্যালেন্স কাকে বলে বলতে পারবা? স্যার প্রিভ্যালেন্সে ওল্ড এবং নিউ কেস দুই ধরনের কেস থাকে, আর ইনসিডেন্সের ক্ষেত্রে নিউ কেস গুলো স্যার। শুধু নিউ কেস, ভেরি গুড। ইনসিডেন্ট নতুন কেসগুলো অর্থাৎ সবসময় প্রশ্ন থাকতেই পারে যে একটা জায়গাতে ইনসিডেন্ট বেশি হবে না কি প্রিভ্যালেন্স বেশি হবে? অবভিয়াসলি প্রিভ্যালেন্স বেশি হবে, কারণ এই ওল্ড আর নিউ দুটাই থাকে, আর ওর সাথে ওল্ড কেস থাকে, সরি নিউ কেস থাকে। হ্যাঁ, এখন প্রিভ্যালেন্সের তাহলে আমরা ফর্মুলাটা কি? প্রিভ্যালেন্স ইজ দ্য নাম্বার অফ এফেক্টেড পারসন ইনটু 100 ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ পপুলেশন। অর্থাৎ কতজন এফেক্টেড হয়েছে তার সঙ্গে 100 গুণ করতে হবে, তার দিয়ে টোটাল নাম্বার অফ পপুলেশন ভাগ করলে আমরা প্রিভ্যালেন্স পেয়ে যাব। আর প্রিভ্যালেন্স ইনক্রিজ বলা হচ্ছে, প্রিভ্যালেন্স ইনক্রিজ হচ্ছে যে প্রেজেন্ট প্রিভ্যালেন্স মাইনাস প্রিভিয়াস প্রিভ্যালেন্স into 100 divided by previous prevalence. That is prevalence increased. Example of prevalence of diabetes mellitus in survey in 2019 time 800 city dwellers of Dhaka aged 20 to 79 years population tested for diabetes mellitus and 65% were suffering from diabetes mellitus. Therefore prevalence rate তাহলে আমরা বের করতে পারি টোটাল 800 জনের মধ্যে
64 জন, ঠিক আছে? 64, তাহলে কি হবে যে 64 × 100 ডিভাইড বাই 800, এটাই তার প্রিফারেন্স, 8%। তাহলে ওই সময় এই বয়সের ওই সময়ের মধ্যে তার প্রিফারেন্স ছিল এটা 8%, এটাই। In 1985, another similar survey documented in prevalence of diabetes mellitus was 5.3%. So the prevalence of diabetes increased among the Dhaka city dwellers by 50 to 95%. অর্থাৎ আগে ছিল 5.3%, এখন কত 8%। এই সময়ের মধ্যে ডিফারেন্সিয়াল প্রিভ্যালেন্স ডিফারেন্স কত অনেক বেড়ে গেছে ডিফারেন্স। হ্যাঁ, এটাই বলতে চাচ্ছি। প্রেজেন্ট প্রিভ্যালেন্স minus previous prevalence into 100 divided by previous prevalence into the year time, এটাতে প্রিভ্যালেন্স ইনক্রিজড। এবার গ্লোবাল ট্রেন্ডটা কেমন? গ্লোবাল ট্রেন্ড হচ্ছে ডায়াবেটিস, জাস্ট এগুলো জানার জন্য, ঠিক আছে? ডায়াবেটিস মেলাইটাস ইজ নাও ওয়ান অফ দ্য মোস্ট কমন নন কমিউনিকেবল ডিজিজেস গ্লোবালি। ইট ইজ epidemic in many developing and industrialized countries. China and India hold the first and second position of respectively having 140.9 and 75.2 millions of total diabetic cases in total case of diabetes in adult population 20 to 79 years in 2021. In addition to diabetes, IGT also constitute a major public health problem, both because of its association with diabetes incidence and its own association with the increased risk of cardiovascular diseases. Type 2 diabetes constitute 90% of all diabetes, এখানে 90 বলেছে। তোমরা যেখানে 90 বলছে 90 মনে রাখবা, কিন্তু কোনো কোথাও জায়গায় 95 বলা হচ্ছে। টাইপ 2 diabetes constitute about 90% of all diabetes. This increasing trend of type 2 diabetes is associated with the changing lifestyle such as increasing urbanization. তোমরা 90%ই বলবা, ঠিক আছে? টাইপ 2 diabetes. This changes lifestyle such as increasing urbanization, dietary changes, reduction of physical activity among the population. Type 2 diabetes usually happen for type 1 diabetes usually accounts for only a minority of total burden of population. Nowadays, it is increasing high incidence in the Finland, Norway, Denmark, UK. বলা হচ্ছে যে এই স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ ইনক্লুডিং UK, সেখানে দেখা যাচ্ছে টাইপ 1 ডায়াবেটিস অনেক বেশি আমাদের তুলনায়। South Asian trends. South Asian region is one of the most populous region of the world. Bangladesh and India are situated in this region. Nearly 1/5 of all diabetes lives in this region. Estimation of type of diabetes and IGT in South Asian region. এগুলা তোমার পড়ে নিও, হ্যাঁ, এগুলা ঠিক বোঝার কিছু নাই, মনে রাখার বিষয়। IDF রিজনে কত, তারপর আফ্রিকান এগুলো আমাদের একটু বিয়ে করে দেখতে পারবো। আচ্ছা, ইয়ং rapidly increasing in children adolescents in many countries. এটা ডায়াবেটিস rapidly increasing children and adolescents in many countries. Overall annual increase in estimation to be around 3%. Total number of type 1 diabetes globally over 11 lakh. Number of newly diagnosed cases per year per 1,32,600 and 19,500 across the globe on South Asian region respectively in less than 20 years. Bangladesh incidence in 30 incidence কত?
17.1 per 1,000 population. Type 2 diabetes in children and adolescents is also increasing in all countries. It suggests that in growing number of countries, type 2 diabetes is now also increasing. Morbidity and mortality. Diabetes is one of the major causes of premature illness and death in most countries. Cardiovascular diseases resulting from damage of the large blood vessel cause death 50% or more in people with diabetes, depending on the population. At least one complication will be present in 50% of newly diagnosed, newly detected diabetic cases. Around 6.7 million deaths related to diabetes are reported globally. এখানে বলছে ডায়াবেটিসে কি হয়, ডায়াবেটিস প্রবলেম, স্ট্রোক 6% মোর বেশি হয়, স্ট্রোকের কেসে 6 টাইম বেশি হয়, 6 টাইমস, ব্লাইন্ডনেস 25 টাইমস, হার্ট অ্যাটাক 2 to 3 টাইমস, kidney diseases 5 times, lower limb amputation and 20 times more in diabetic cases. মোটামুটি এটাই আমাদের আজকের সাবজেক্ট। ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। বলেছিলাম স্যার এই যে 6 টাইম 25 জন স্যার, মানে এটা কি হিসাবে বুঝলেন স্যার? এটা নর্মাল নন ডায়াবেটিকের তুলনায়, নন ডায়াবেটিক তুলনায় 6 গুণ বেশি। আচ্ছা, মানে মাল্টিপল নর্মাল পপুলেশন যারা ডায়াবেটিস দেয় তাদের তুলনায় এতটা বেশি ডায়াবেটিস বেশি। হ্যাঁ, যেমন স্ট্রোক হচ্ছে 6 টাইম মোর, ব্লাইন্ডনেস হচ্ছে 25 টাইমস মোর, হার্ট অ্যাটাক 2 to 3 টাইমস মোর। হ্যাঁ, কিডনি ফেলিয়ার হচ্ছে 5 টাইমস মোর, লোয়ার লিম অ্যাম্পুটেশন 20 টাইমস মোর দেন নর্মাল পিপল যাদের ডায়াবেটিস নাই। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, এখন তোমরা একটু সামনে ক্লাস যখন আমাদের হয়ে যাবে, আজকে ইন্ট্রোডাকশন আজকে খুব বেশি ইয়ে নাই, সামনে ক্লাস হলে তোমরা অনেক কিছু শিখে যাবা, ডায়াবেটিসের প্রেজেন্টেশনগুলো কেমন হয় আর ডায়াবেটিসের কাট অফ ভ্যালু। কারণ ডায়াবেটিস কিন্তু আমি আবার বলেছি যে ডায়াবেটিস কিন্তু কোনো ক্লিনিক্যাল ডায়াগনোসিস নাই এবং শুধু ল্যাবরেটরি বেস ডায়াগনোসিস, এখন এবং ইট ইজ সো সিম্পল যে রাস্তাঘাটে যে কোনো জায়গায় ডায়াবেটিস ডায়াগনোসিস করা যায়, তাই না? অতএব ডায়াবেটিস কোনো আনডায়াগনোস কেসে কোনো চিকিৎসা করার সুযোগ নাই, যেহেতু ডায়াবেটিস চিকিৎসা করা খুবই সহজ এবং এটাকে ল্যাবরেটরি বেস, হ্যাঁ, এটা বায়োকেমিক্যাল টেস্ট করে ব্লাড সুগার দেখেই বোঝা যাবে যে ডায়াবেটিস আছে কিনা। একটা পেশেন্টের ব্লাড সুগার সরি সিম্পটম যতই মনে হইতে হোক না কেন তার ডায়াবেটিস দেখা মনে হচ্ছে টিপিক্যাল ডায়াবেটিস কেস, কিন্তু দেখা গেলে ব্লাড সুগার নর্মাল, তাকে কোনোভাবে আমরা ডায়াবেটিস বলবো না। অন্যদিকে পেশেন্টের কোনো রকম সিম্পটমস নেই, মনে হচ্ছে তার কোনো ডায়াবেটিস আছে, তার ওজনও বেশি নাই, অথবা কোনো ফ্যামিলি হিস্ট্রিও তেমন নাই, অথবা তার ব্লাড সুগার সরি তার হেলথের কোনো কমপ্লেন নেই, কিন্তু ব্লাড সুগার কোয়ালিটি দেখতে হাই, তাহলে সে ডায়াবেটিস। এবং কাট অফ ভ্যালুটা এমন যে এখানে 1.1 এদিক সেদিক হলে ডায়াগনোসিস চেঞ্জ হয়ে যাবে। অতএব আমাদের এখানে মুখস্থ রাখতে হবে এখানে, মানে 6.1 হলে একরকম ডায়াগনোসিস, 6 হলে একরকম ডায়াগনোসিস, 11.1 হলে একরকম ডায়াগনোসিস, লেস দ্যান 11.1 মানে 11 হলে আরেকরকম ডায়াগনোসিস। অতএব যেমন মানে এজিপিটি নর্মাল হচ্ছে মনে করে 40, 50 হলেও মোটামুটি বলি নর্মাল, 60 হলে বলছে না ঠিক আছে খুব বেশি সমস্যা নাই, তাই না? কিন্তু ব্লাড সুগার কিন্তু ওইরকম নয়, ব্লাড সুগার 1.1 এর দিকে দেখলে ডায়াগনোসিস চেঞ্জ হয়ে যায়। অতএব আমাদের মুখস্থ করতে হবে, কারণ যেহেতু ল্যাবরেটরি ডায়াগনোসিস আর আমরা চিকিৎসা করতে প্রথমে ডায়াগনোসিস ছাড়া ডায়াবেটিস চিকিৎসা করার কোনো সুযোগ নেই, কারণ এটা চিকিৎসা খুবই এমন একটা অসুখ আছে আমরা ক্লিনিকে ডায়াগনোসিস, এখন টিবি ডায়াগনোসিস করতে পারছি না আমরা, কিন্তু মনে হচ্ছে তার টিবি আছে কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না কোথায় তার ইয়ে, বা আমরা বুঝতে পারছি কিন্তু আমরা সময় দেখালে আমরা ক্লিনিকে চিকিৎসা দিই গিয়ে দেখি, মানে ওটা একটা টেস্ট আর কি, টেস্ট করে আমরা দেখি তার দেখালে তার রেসপন্স করছে, তাহলে আমরা বুঝে গেলাম ডায়াবেটিস আর তার টিবি আছে, তাই না? কিন্তু ডায়াবেটিস কিন্তু ওইরকম চিকিৎসা করার সুযোগ নেই, কারণ এটা খুব সিম্পল এবং ডায়াবেটিস মানে ডায়াবেটিস আছে কিন্তু ধরা যাচ্ছে এটা হওয়ার কোনো সুযোগ নেই, কারণ এটা মানে মানে ইয়েগুলো এত সহজ, মানে ডায়াগনস্টিক টুলসগুলো এত ইফেক্টিভ যে আমরা ডায়াগনোসিস মানে যেমন ওজিটি করলে আমরা বলতেই পারবো ব্লাড সুগার তার নরমাল নাকি বর্ডার লাইন নাকি ডায়াবেটিস, আমরা বলতে পারবো 100% পারবো, এর মধ্যে কোনো কনফিউশন হয়ে যাবে যদি ল্যাবরেটরি রিপোর্টটা ঠিক ভুল, ঠিক আছে? অতএব আমাদের যে কালকে কাট অফ ভ্যালুগুলো
তোমাদের সবাইকে মুখস্থ করে আসতে হবে। আদারওয়াইজ কিন্তু মানে এখানে খুব বেশি কিছু নাই, কিন্তু যারা ডায়াবেটিসে কাজ করছে না তাদের জন্য কিন্তু অত সহজ নয়। মনে রাখ, একটার মধ্যে আটটা ঢুকে যাবে। অতএব তোমরা কাট অফ ভ্যালুগুলো মুখস্থ করে আসো। আমরা কালকে নেক্সট ক্লাসে এটা নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, তো এখন এখানে কিন্তু এখানে এখানে আমাদের ইয়ে অনলাইনে ক্লাস প্ল্যান, তোমার পরীক্ষা সম্পর্কে তোমরা জানো তো? পরীক্ষা সম্পর্কে যেটা যেটা পরীক্ষা হয়, যেটা একটা এমসিকিউ হবে, একটা স্পটিং হবে, সবই অনলাইনে হবে, আর কিছু প্র্যাকটিক্যাল আছে। এগুলো সবগুলো নিয়ে আমরা কথা বলবো। আমরা প্র্যাকটিক্যাল নিয়ে কথা বলবো, কি কি প্র্যাকটিক্যাল আছে, যেমন ব্লাড সুগার কিভাবে টেস্ট করতে হয়, ইনসুলিন কিভাবে ইনজেক্ট করতে হয়, ফুড কিভাবে এক্সামিন করতে হয়, ঠিক আছে, এগুলো। তারপরে হাইট ওয়েট কিভাবে, ওয়েট মেজারমেন্ট কি করে করা হয়, ওবেসিটি দেখা হয় কিভাবে, এগুলো আমরা ডিটেইলস আমরা ক্লাস নেবো আমরা। কিন্তু তোমাদের করে আসতে হবে, যে ক্লাসটা হবে তার আগের দিন তো করে আসতে হবে, আদারওয়াইজ ক্লাস ফলো করতে পারবে না। আর ক্লাসে আসলে যখনই আমরা ক্লাসে পড়াশোনা করে আসবো না, তখন নিজেকে গুটিয়ে রাখতে হবে, কারণ আমরা তো একটা ফেস করে আসছি না, 1 2 3 4 7 8 9 2 8 করে আসছি না। তো হয়তো কি যেসব ছিল, আমরা তো যারা ডাক্তার অবশ্যই আমরা একটু ফ্রন্ট বেঞ্চারই ছিলাম, সবাই যারা ডাক্তারি পাস করে বা ভর্তি হয় তারা ফ্রন্ট বেঞ্চারই থাকে। ব্যাক বেঞ্চার সাধারণত এই ডাক্তারি আসে না, ডাক্তার হতে পারে না। তো যারা ব্যাক বেঞ্চার তারা কি করছে, নিজেকে গুটিয়ে রাখতো, নিজেকে গুটিয়ে রাখে যে টিচার যেন আমাকে দেখতে না পাই, আমার প্রশ্ন যেন না করে। আর যারা ফ্রন্ট বেঞ্চে তারা এগিয়ে থাকে যে আমাকে যেন স্যার প্রশ্ন করে, আমাকে আমি চাচ্ছি আমাকে প্রশ্ন করুক, আমি করে এসেছি। তো আমাদের এবং যারা পড়াশোনা করে আসে তারা কিন্তু নিজেকে ইয়ে করতে চায়, আর পড়াশোনা না করলে কিন্তু সে নিজেকে চুপ করে প্রশ্ন করবে না, তার প্রশ্ন করে না জানি কি বিপদে পড়ে যায়, এই জন্য তার প্রশ্ন করবে না। এবং প্রশ্ন যারা করবে না তারা দুটা মানে হইতে পারে, একটা মানে হচ্ছে খুব ভালো বুঝছে অথবা সে কিছুই বোঝেনি, কিছু না বুঝে কোনো সে প্রশ্ন করবে না, আর যখন একটু বুঝবে তখন সে প্রশ্ন করবে, এটা খুব স্বাভাবিক। কারণ আমি একটা জিনিস বললাম কিন্তু আমি কিছুই জানি না, স্যার যদি আমাকে কোশ্চেন করে আমি ধরা পড়ে যাবো, অতএব বেটার টু কিপ কোয়াইট, এটাই কিন্তু ইউজুয়াল প্র্যাকটিস। অতএব আশা করি তোমরা কিন্তু ফ্রন্ট বেঞ্চারের মধ্যে বিহেভ করবে। আমি চাই আমার স্টুডেন্টরা ভালো শিখে তারা ভালো করে, আমরা প্র্যাকটিক্যালি নিয়ে কথা বলবো, কারণ আমরা অনেক দিন, আমি প্রায় 20 বছর বেশি হবে ডায়াবেটিস কাজ করছি আমি। তো আমরা তো অনেক রুগী দেখেছি, আমাদের প্র্যাকটিক্যাল কিছু বইয়ের বাইরে সেগুলো নিয়ে আলোচনা করবো, যাতে তোমরা ভালো করে সার্টিফিকেট নিয়ে যে তোমরা রুগী দেখতে পারো কনফিডেন্টলি, এটা নিয়ে আমরা চেষ্টা করবো। তবে তোমাদের তরফ থেকে একতরফা হবে না, তোমাদের তরফ থেকে সাপোর্ট লাগবে, তোমরা করে আসো, হয়তো আমরা খেললে আমরা লেভেল দিতে পারবো। ঠিক আছে, তো আজকে ক্লাসটা খুবই ছোট করে, আজকে তেমন কিছু করার নেই, আজকে আমরা এখানে শেষ করছি। আর নেক্সট ক্লাস কবে আমাদের, নেক্সট ক্লাস কবে? 24 তারিখ স্যার। 24 তারিখ, হ্যাঁ 24 তারিখে আরেকটা আমাদের আবার দেখা হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মডিউল 2টা পড়ে আসবা, মডিউল 2টা ভালো করে পড়ে আসবে সবাই। ঠিক আছে, আমি কিন্তু প্রশ্ন করবো, আজকে কোন প্রশ্ন করলাম না। मोबाइल निकालना तुम बच्ची